কালো বটগাছের ছায়া, সপ্তম পর্ব। যে মানুষটি এখনও বেঁচে আছে, ভোরের আলো তখন ধীরে ধীরে গ্রামের ওপর ছড়িয়ে পড়ছে। কিন্তু আমার মাথার ভেতর তখনও রাতের সেই কথাগুলো ঘুরছিল। মায়াকে যে ডেকেছিল, সে তোমার দাদা নয়। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার হাতে তখনও সেই পুরনো ছবি। ছবির এক পাশে আমার দাদা করিম মিয়া, আর পাশে মায়া, আর পেছনে দাঁড়িয়ে থাকা সেই অচেনা কালো ছায়া। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, আপনি এতদিন ধরে এসব জানতেন? বৃদ্ধ মাথা নিচু করে বললেন, সবটা না, কিছুটা জানতাম। বাকিটা জানতে আমারও অনেক বছর লেগেছে। আপনার বাবা কোথায়? বৃদ্ধ এ করে কোনো উত্তর দিলেন না। আমি আবার জিজ্ঞেস করলাম, তিনি কোথায় মারা গেছেন? বৃদ্ধ ধীরে ধীরে আমার দিকে তাকালেন, তারপর বললেন, তিনি মারা যাননি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি? আমার বাবা এখনও বেঁচে আছেন? আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। যে মানুষটি 50 বছর আগে মায়ার ঘটনার সঙ্গে জড়িত ছিল, সে এখনও বেঁচে আছে কিভাবে সম্ভব? বৃদ্ধ বললেন, তিনি এই গ্রামে থাকেন না। ও কোথায় থাকেন? বৃদ্ধ চারপাশে তাকিয়ে নিচু গলায় বললেন, বটগাছের ওপারের পুরনো জমিদার বাড়িতে। আমি নামটা শুনেই চমকে উঠলাম। গ্রামের লোকজন বহু বছর ধরে সেই বাড়িটাকে পরিত্যক্ত বলে জানে। বৃদ্ধ বললেন, ওখানে কেউ যায় না। আমি বললাম, আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন? তিনি সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন, না। কেন? বৃদ্ধ বললেন, কারণ যে সেখানে যায় সে আগের মতো ফিরে আসে না। সেদিন দুপুরে আমি বাড়িতে ফিরে এলাম। দাদার ডায়েরিটা আবার খুললাম। শেষ পাতায় লেখা ছিল, যদি কোনোদিন রাহাত সত্যিটা জানতে পারে, তাকে জমিদার বাড়িতে যেতে দিও না। আমি থমকে গেলাম। কিন্তু এই কথাটা কে লিখেছিল? দাদাই নাকি অন্য কেউ? পাতাটা উল্টাতেই একটা পুরনো কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজে একটা আঁকা মানচিত্র, বটগাছ, তার পাশ দিয়ে একটা সরু রাস্তা, আর রাস্তার শেষে একটা বড় বাড়ির চিহ্ন। নিচে লেখা, মায়ার ঘর। আমার হাত ঠান্ডা হয়ে গেল। মায়ার ঘর? তাহলে মায়া কি ওই জমিদার বাড়িতেই থাকতে? সন্ধ্যা নামতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি যাব। বৃদ্ধকে কিছু না জানিয়ে একাই রাত 10টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হলাম। বটগাছের রাস্তা পার হয়ে আরও প্রায় 10 মিনিট যাওয়ার পর সামনে জমিদার বাড়িটা দেখা গেল। বাড়িটা সত্যিই ভয়ঙ্কর। দেয়ালের বেশিরভাগ অংশ ভেঙে গেছে, জানালার কাঁচ নেই, ছাদের ওপর বুনো গাছ জন্মেছে, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, বাড়ির প্রধান দরজায় একটা লণ্ঠন জ্বলছিল। আমি মোটরসাইকেল থামালাম। দরজা খোলা। ভেতর থেকে খুব মৃদু একটা কণ্ঠ ভেসে এলো, রাহাত। আমি স্থির হয়ে গেলাম। এবার কণ্ঠটা মায়ার নয়, একজন বৃদ্ধ পুরুষের কণ্ঠ। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। দরজা আমার পেছনে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঢাম। ঘরের ভেতর একটা পুরনো ঘড়ি। ঘড়ির কাঁটা থেমে আছে 12:17। আমি সামনে এগোলাম। দেয়ালে অসংখ্য পুরনো ছবি। একটা ছবির সামনে গিয়ে আমার পা থেমে গেল। ছবিতে মায়া, তার পাশে আমার দাদা, আর তাদের সামনে দাঁড়িয়ে একজন যুবক। ছবির নিচে লেখা, করিম, মায়া ও হাবিব। হাবিব? আমি বুঝলাম, হাবিবেই বৃদ্ধের বাবা। আমি ছবিটা হাতে তুলে নিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, আরও, ছবিটা নামিয়ে রাখো। আমি ঘুরে দাঁড়ালাম। দরজার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। সাদা দাড়ি, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ। আমারই বুঝে গেলাম এটাই হাবিব। তিনি ধীরে ধীরে বললেন, তুমি করিমের নাতি? আমি বললাম, আপনি মায়াকে চিনতেন? তিনি হেসে বললেন, চিনতাম। তারপর মাথা নিচু করলেন। আমি তাকে ডেকেছিলাম। আমার শরীর কেঁপে উঠল। কেন? তিনি বললেন, কারণ আমি ভেবেছিলাম
ওর মধ্যে এমন একটা শক্তি আছে যেটা আমি নিজের কাজে ব্যবহার করতে পারবো। আমি পিছিয়ে গেলাম। আপনি কি করেছিলেন? তিনি বললেন, আমি মায়াকে বিশ্বাস করিয়েছিলাম ওর ওপর অশুভ কিছু আছে। তারপর গ্রামের লোকজনকে ভয় দেখিয়ে ওকে বটগাছের নিচে নিয়ে যায়। আমি বললাম, তাহলে আমার দাদা? হাবিব বললেন, করিম সব বুঝে গিয়েছিল। সে মায়াকে বাঁচাতে চেয়েছিল। তাহলে বাঁচাতে পারেনি কেন? হাবিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ আমি তাকে আটকে রেখেছিলাম। আমার বুকের ভেতর রাগে জ্বলে উঠল। আপনি মায়াকে মেরেছেন? হাবিব মাথা নিচু করলেন। আমি তাকে হত্যা করতে চাইনি, কিন্তু সে মারা গেলে। হ্যাঁ। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হাবিব কাঁপতে লাগলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর আমি বুঝেছিলাম আমি কি করেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, তাহলে মায়া এত বছর ধরে কি করেছে? হাবিব আমার দিকে তাকিয়ে বললেন, সে আমাকে খুঁজছে। আমি বললাম, কিন্তু সে তো আমাকে ডাকছে। হাবিবের মুখে অদ্ভুত একটা হাসি ফুটল। কারণ তুমি তাকে আমার কাছে নিয়ে আসতে পারবে। আমি পিছিয়ে গেলাম। মানে? মায়া তোমাকে ব্যবহার করছে। ঠিক তখনই ঘরের সব জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। থাম, থাম, থাম! লণ্ঠনের আলো কাঁপতে লাগল। হাবিব চিৎকার করে বললেন, সে এসেছে! আমি ঘুরে তাকালাম। ঘরের শেষ প্রান্তে মায়া দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে কোনো দুঃখ নেই। তার চোখ দুটো যেন সরাসরি হাবিবকে খুঁজছে। হাবিব পিছিয়ে যেতে লাগলেন। না, না, তুমি আমাকে ক্ষমা করেছিলে। মায়া ধীরে ধীরে এগিয়ে এলো। আমি ভয়ে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম। মায়া হাবিবের সামনে এসে থামল। তারপর বলল, আমি তোমাকে ক্ষমা করিনি। হাবিব মাটিতে পড়ে গেলেন। আমি ভুল করেছি। মায়া বলল, তুমি শুধু আমাকে মারোনি, তুমি সবাইকে মিথ্যা বলেছিলে। হাবিব কাঁদতে লাগলেন। আমি সব স্বীকার করব। মায়া বলল, এখন? হাবিব মাথা নিচু করলেন। তারপর মায়া আমার দিকে তাকাল। আমি ভাবলাম এবার হয়তো সে আমার দিকে আসবে, কিন্তু সে বলল, রাহাত, তোমার কাজ শেষ। আমি অবাক হয়ে গেলাম। আমার? মায়া বলল, তুমি সত্যিটা খুঁজে পেয়েছে, এখন সেটা সবাইকে জানাও। আমি বললাম, তারপর তুমি চলে যাবে? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। হয়তো। ঠিক তখন হাবিব হঠাৎ উঠে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলল না। সে চিৎকার করতে লাগল, আমাকে বের হতে দাও। মায়া তার দিকে তাকিয়ে বলল, 50 বছর আগে তুমি আমাকে এই দরজা ছাড়া একটা রাত কাটাতে দিয়েছিলে। আজ তুমি বুঝবে সেই রাত কেমন ছিল। লণ্ঠনটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। আমি শুধু হাবিবের চিৎকার শুনতে পেলাম। নীরবতা। আমি ফোনের টর্চ জ্বালালাম। ঘরের মাঝখানে হাবিব নেই। শুধু মেঝেতে পড়ে আছে তার পুরনো লকেট, আর দেয়ালে নতুন করে একটা বাক্য লেখা, সত্যি প্রকাশ পেলে আত্মা মুক্তি পায়। মায়া তখন দরজার পাশে দাঁড়িয়ে। আমি বললাম, তুমি কি মুক্তি পেয়েছে? সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। এখনো না। আমি অবাক হয়ে বললাম, কেন? মায়া ধীরে ধীরে বলল, কারণ একজন এখনো বেঁচে আছে। আমার বুক কেঁপে উঠল। কে? মায়া আমার পেছনের দিকে তাকাল। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। দরজার পাশে দাঁড়িয়ে আছে বৃদ্ধ, কিন্তু তার মুখে এমন একটা অভিব্যক্তি যা আমি আগে কখনো দেখিনি। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে থামাতে চেয়েছিলাম, রাহাত। আমি বললাম, কেন? তিনি উত্তর দিলেন না, শুধু তার হাতে থাকা পুরনো একটা ছবির দিকে তাকিয়ে রইলেন। ছবিতে দেখা যাচ্ছে হাবিব, মায়া, করিম আর বৃদ্ধ নিজে। ছবির নিচে লেখা, সেদিন 4 জন ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম, আমি একদিন যে গল্প শুনেছি সেখানে একটা মানুষকে ইচ্ছা করেই বাদ দেওয়া হয়েছে।
আর সেই মানুষটি দাঁড়িয়ে আছে আমার সামনে। মায়া ধীরে ধীরে বলল, রাহাত, এখন তুমি সত্যিটা জানো। তারপর ঘরের সব বাতি একসঙ্গে জ্বলে উঠল, আর সেই আলোয় আমি দেখলাম বৃদ্ধের পেছনে আরও একজন দাঁড়িয়ে আছে, কালো ছায়া। আমি চোখের পলক ফেললাম, ছায়াটা নেই, কিন্তু বৃদ্ধ তখন কাঁদছেন। তিনি শুধু একটা কথাই বললেন, ও এখনো আমার সঙ্গে আছে। আমি বুঝতে পারলাম হাবিব ছিল মায়ার অতীতের অপরাধী। কিন্তু এই গল্পের শেষ রহস্য এখনো বাকি। কারণ কালো ছায়াটা কে, আর কেন সে বৃদ্ধের সঙ্গে রয়েছে? আমি সেদিন রাতেই বাড়ি ফিরে ডায়েরির শেষ পাতায় লিখেছিলাম, মায়ার সত্যিই প্রকাশ হয়েছে, কিন্তু কালো ছায়ার রহস্য এখনো বাকি। পরের মুহূর্তে পাতার নিচে নিজে থেকেই আরেকটি বাক্য ফুটে উঠল, অষ্টম রাতের জন্য প্রস্তুত হও। আমি কলমটা হাত থেকে ফেলে দিলাম, কারণ তখন আমার ঘরের জানালার বাইরে দাঁড়িয়েছিল সেই কালো ছায়া, আর সে আমার দিকে তাকিয়েছিল। অষ্টম ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।